এখন যে সময়টা আসছে, রাজনীতিতে কৌশল অপকৌশল সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। এই সরকার সবসময় চেষ্টা করেছে যাতে জনগণের এবং স্টুডেন্টদের স্বার্থটা রক্ষা করে যেন এই প্রবলেমটাকে মোকাবেলা করা যায়। সেখানে এমন পর্যায়ে হয়তো চলে গিয়েছিল যার কারণে এতগুলো প্রাণ জীবনহানি হয়েছে। রিজার্ভটা অনেক কমে আসতেছে, সেখানে আমাদের যেন ঘুরে দাঁড়াতে পারি, আমরা 2026 সালে আপনার উন্নয়নশীল দেশে আমরা স্বীকৃতি পাবো। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। রাজনীতিতে কৌশল নাই, অপকৌশল আছে আমাদের এখানে। তিনি বলেছেন যে ক্ষমতাসীনরা সবসময় জামাতকে নিয়ে রাজনীতি করে এবং এখন মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি শুরু করেছে। আওয়ামী লীগ নেতা হিসেবে আপনি কি বলবেন, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। হতাহতের বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে না খুলেও হতো। এসএটিভি দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা। দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন আমার সাথে। আমি প্রথমেই যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এত এবং আজ একদিনের রাষ্ট্রীয় শোকও ছিল আজকে। এত শিশু কিশোর তরুণরা অনেকেই জীবন চলে গেছে এই আন্দোলনে। সেই জন্য আসলে যার সন্তান, যার ভাই বেরাদার বা স্ত্রী স্বামী, তারাই জানে যে আপনজন হারানোর ব্যথা কতটুকু। মানুষের জীবন তো অমূল্য, এই জীবন তো আর ফিরে আসবে না। কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার অনেকগুলো বিষয় আছে। আজিজ ভাই যে প্রশ্নটা তুলেছেন, আমি ওনার সাথে একমত। হাইকোর্টের যে রায়টা উত্তপ্ত করে দিল, সেই রায়টা কিন্তু অন্যভাবে হয়তো হতে পারত, খারিজ করে দিতে পারত। নির্বাহী আদেশে 18 সালে পরিপত্র জারি করে কিন্তু কোটাটা বাতিল করা হয়েছিল। এর মধ্যে 19, 20, 21, 22 সালে গিয়ে আবার আপনার এটার জন্য সংক্ষুব্ধ হয়ে কেউ রিট করল। 21 সালে আবার রিট করলো। তখন থেকে এই জিনিসটা চলে আসতেছে। মেইন জিনিসটা হলো আমরা এখন বাস করি, আগে আমরা যে বড় হয়েছি ছোটবেলা থেকে আমরা অ্যাকচুয়াল জগতে ছিলাম, এখন দুনিয়াটা ভার্চুয়াল জগৎ হয়ে গেছে। আজকের সন্তানেরা তারা কিন্তু প্রতিটা মিনিট তাদের হাতের কাছে সারা পৃথিবী। যারা স্টুডেন্ট তাদের কাছে সব কিছু আছে। আমি মনে করি এখানে আমাদের হয়তো হ্যান্ডেলিংয়ে কিছুটা ভুল ছিল, না হলে এই ধরনের বড়, কারণ সরকারও তো এই কোটার পক্ষে ছিল, সরকারই তো আপনার আপিলটা করেছে। আপিল করার পরে সুপ্রিম কোর্ট টাইমটা লিঙ্গার করে দিয়েছিল, কিন্তু তখন থেকে সেটা আইন অনুযায়ী মনে করছে, কিন্তু পরবর্তীতে আবার সামনের দিকে নিয়ে এসে 21 তারিখে আবার পূর্ণাঙ্গ রায়টা দিল। এখন যে সময়টা আসছে, রাজনীতিতে কৌশল অপকৌশল সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। এখন সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি সেটা হলো দেশটা যেন শান্ত হয়। আমাদের জনগণ যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য যেন স্মুথলি করতে পারে, স্টুডেন্টরা যেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারে, সবাই যেন যার যার যে পরিক্ষেত্র রয়েছে সেখানে তাদের কাজগুলি করতে পারেন। এখানে অনেক রকমের কথা আসবে এবং সরকারের বিরুদ্ধেও অনেকে প্রত্যেক জায়গায় টকশোতে কথা বলার চেষ্টা করতেছে। আমি মনে করি এই সরকার সবসময় চেষ্টা করেছে যাতে জনগণের এবং স্টুডেন্টদের স্বার্থটা রক্ষা করে যেন এই প্রবলেমটাকে মোকাবেলা করা যায়। সেখানে এমন পর্যায়ে হয়তো চলে গিয়েছিল যার কারণে এতগুলো প্রাণ জীবনহানি হয়েছে। তখন আমাদেরকে আরেকটু কৌশলী হয়ে শব্দ চয়নগুলো আমাদের ঠিকমতো করে যদি কাজ করা হতো, হয়তো আজকের যে ডিজাস্টার হয়েছে সেটা হতো না। এখনও বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে। এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, তারপরেও বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে আন্দোলন করার জন্য। আসলে এখান থেকে তাদের তো দাবি যেটা, মৌলিক দাবি যেটা, সেই দাবিটা তো পূরণ হয়ে গেছে। এখন তো 5% আর 2% এটাই হলো আপনার কোটার মধ্যে থাকলো, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করি যে 30% যে মুক্তিযুদ্ধ কোটা, সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন তো 8%-এর উপরে হতো না কখনো। এই জিনিসটাও তাদের মধ্যে ভালোভাবে প্রচার করার প্রয়োজন ছিল স্টুডেন্টদের মধ্যে। 8.7%। হ্যাঁ, এই 8% আপনার 30% তাদের সন্তান, তাদের নাতি নাতি যদি না থাকে, ওইটা তো ওই মেধাবীদের চলে যাওয়ার কথা, তারাই তো ওইটা পূরণ করার কথা। এই বিষয়গুলো যদি যথার্থভাবে অ্যাড্রেস করা হতো হয়তো এরকম হতো না। তারপরও আমরা প্রত্যেকটা ডিজাস্টার কাছ থেকে শিক্ষা নিই, এখানেও শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে যেন আমাদের এ ধরনের পরিস্থিতিগুলো খুব স্মুথলি শান্তশিষ্টভাবে ঠান্ডা মাথায় যেন আমরা এই পরিস্থিতিগুলি মোকাবেলা করি। আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন বিভিন্ন রকমের মন্দা চলছে। কোভিড পরবর্তী সময়ে আপনার
আমাদের অর্থনীতি এবং সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন একটু ঘুরে দাঁড়ানোর সময় আসলো, তখন কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবার সব কিছু থামিয়ে দিল। এখন আপনার বাংলাদেশের যে অবস্থা, বর্তমানে ডলারের ক্রাইসিস আছে, রেমিটেন্সের ক্রাইসিস আছে, এক্সপোর্টেরও ক্রাইসিস আছে, সেই জন্য আমাদের রিজার্ভটা অনেক কমে আসতেছে। সেখানে আমাদের যেন ঘুরে দাঁড়াতে পারি, আমরা 2026 সালে আপনার উন্নয়নশীল দেশে আমরা স্বীকৃতি পাবো। তখনও আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা যেই সব ইউরোপিয়ান ইউনিয়নে ডিউটি ফ্রি অ্যাক্সেস পাই, সেই অ্যাক্সেস কিন্তু আমাদের থাকবে না। তখন কিন্তু আমাদের এক্সপোর্টের উপর একটা ধাক্কা আসবে। সেই জন্য আমরা এই পরিস্থিতিটাকে মোকাবেলা করে, এখন বায়াররা বারবার প্রশ্ন করছে যে পরিস্থিতি টোটালি শান্ত হয়েছে এবং হবে কখন, তারা উদ্বিগ্ন। এই সুযোগে হয়তো আমাদের অনেকগুলো অর্ডার বিভিন্ন দেশে হয়তো চলে যেতে পারে, কারণ তারা সিকিউর অর্ডার দিতে চায়, সাপ্লাই চেইন যেন ব্যাহত না হয়। সেই জন্য আমাদের বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে নর্মালাইজ হয়ে আসছে, আমি মনে করি আগামী সপ্তাহের দিকে যদি টোটালি নর্মাল হয়ে যায় এবং ছাত্ররা যদি কলেজে ইউনিভার্সিটিতে তাদের যদি ক্লাসগুলি শুরু হয়ে যায়, পরিস্থিতি হয়তো নর্মাল হয়ে যাবে।